নমস্কার। কয়েকজন সেকশন 21 অফ দ্য সিভিল প্রসিডিওর কোড অবজেকশন টু দ্য জুরিসডিকশন এইটা নিয়ে ডিসকাশন করতে বলেছেন। সেকশন 21টা মেনলি যেটা বলছে, যদি জুরিসডিকশন নিয়ে কোনো অবজেকশন থাকে সেটা প্রিলিমিনারি স্টেজে বা অ্যাডভান্স স্টেজে দিতে হবে। সাবসিকুয়েন্টলি অ্যাপিল বা রিভিশনের ক্ষেত্রে জুরিসডিকশন নিয়ে অবজেকশন করা যাবে না, কারণ কোর্ট অলরেডি কনসিডার করে অর্ডার দিয়ে দিয়েছে। সুতরাং অবজেকশন যদি জুরিসডিকশন নিয়ে জানাতেই হয় তাহলে স্যুট চলাকালীন জানাতে হবে অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, সেটা আপনার আলাদা অ্যাপ্লিকেশন করেই বলুন বা রিটিন স্টেটমেন্টের মধ্যে the suit is without jurisdiction, this learned court has got no jurisdiction to try and dispose of this suit, এই লাইনটা লেখা থাকতে হবে। সেকশন 21 হচ্ছে ধরুন যেখানে জুরিসডিকশন নেই সেখানে যদি মামলা করেন, যেমন ধরুন একটা প্রপার্টি আছে আপনার কলকাতা জুরিসডিকশানে, সেটার এগেনস্টে এভিকশনের মামলা করছেন। আপনি হয়তো আছেন বারাসাতে বা ডিফেন্ডেন্টও হয়তো আছে বারাসাতে, কিন্তু দোকানটা কলকাতা কোর্টের জুরিসডিকশনের আন্ডারে আছে। এবার যদি কেউ ভুল করে ধরুন কলকাতা কোর্টের জুরিসডিকশনের যে মামলাটা সেটা যদি বারাসাত কোর্টে করে, এই কারণ দেখিয়ে যে বারাসাত কোর্টের জুরিসডিকশনের ডিফেন্ডেন্ট থাকে, উচ্ছেদের মামলার কথা বলছি বা ক্যান্সেলেশন অফ ডিডের কথা বলছি, এই ধরনের মামলাগুলো আপনারা যদি কোনো অবজেকশন না দেয় ডিফেন্ডেন্ট, সেও বলছে ঠিক আছে চলুক, চলতেই থাকুক, কোনো অসুবিধে নেই, এবং তার রিটিন স্টেটমেন্টেও যদি জুরিসডিকশন নিয়ে চ্যালেঞ্জ করা না হয়ে থাকে বা সেপারেট অ্যাপ্লিকেশান না হয়ে থাকে জুরিসডিকশন পয়েন্টে, এবার মামলাটা ডিসপোজ অফ হয়ে গেল, ধরুন প্লেন্টিফ জিতে গেল, ডিফেন্ডেন্ট কোনো কিছু না পেয়ে অ্যাপিল করলো এবং সেখানে এই গ্রাউন্ডটাই নিল যে কোর্টের জুরিসডিকশন নেই, কোর্টের জুরিসডিকশন নেই, সুতরাং ওই কোর্টে মামলা চলতে পারে না, এই গ্রাউন্ডটাই নেওয়া হলো না। সেক্ষেত্রে কি হবে, পরবর্তীকালে অ্যাপিলে বা রিভিশনে সেই গ্রাউন্ডটা কিন্তু নেওয়া যাবে না। সেটাকে বলে অবজেকশন টু দ্য জুরিসডিকশন, সেকশন 21 প্রথম থেকেই নিতে হবে। অ্যাটলিস্ট স্যুট ইজ নট মেনটেনেবল বললেও অনেকটা চলে আসে, ভেগ টার্ম স্যুট ইজ নট মেনটেনেবল, বাট তাও ওই পয়েন্টে কিছুটা চালিয়ে দেওয়া যায়। এবার অনেক সময় ধরুন আমি সিভিল কোর্ট বা স্মল কজ কোর্টের কথা বলি, ধরুন মামলা চলতে চলতে একদম আর্গুমেন্ট স্টেজের আগে ডিফেন্ডেন্ট মারা গেলেন, সোল ডিফেন্ডেন্ট, তার আর কেউ নেই, মারা গেলেন, তাহলে সেক্ষেত্রে কী হবে? মরা লোকের নামে ডিক্রি হবে না। এখানে ডিফেন্ডেন্টের যদি বলে দেয় যে মারা গেছে, কোনো ইয়ার্স নেই, তাহলে কিন্তু স্যুটটা ডিসমিসড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আবার সিটি কোর্টে এসে মামলা করতে হবে, যদি কেউ ঘরটা দখল করে রাখে তার এগেনস্টে, থার্ড পার্টির এগেনস্টে। সেই থার্ড পার্টির এগেনস্টের মামলা কিন্তু স্মল কজ কোর্টে হবে না। এবার ধরুন স্মল কজ কোর্টে সেই মামলাটা কেউ এগিয়ে নিয়ে গেল প্লেন্টিফ, ডিফেন্ডেন্ট কোনো অবজেকশন করলো না জুরিসডিকশন পয়েন্টে, সাবসিকুয়েন্টলি যখন স্মল কজ কোর্ট থেকে উচ্ছেদের ডিগ্রি যদি বেরোয়, সেইটা জুরিসডিকশন পয়েন্টে আবার অন্য কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। করতে গেলে প্রথমেই করতে হতো যে স্মল কজ কোর্টের এটা কোনো জুরিসডিকশনই নেই এই মামলাটা নেবার, কারণ স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, টেনেন্টার নেই। এক্ষেত্রে যদি কেউ জুরিসডিকশন পয়েন্টে চ্যালেঞ্জ না করেন, তাহলে অ্যাপিল বা রিভিশনে এই পয়েন্টে চ্যালেঞ্জ করা যাবে না। এইটা হচ্ছে আইন, এটাই সেকশন 21-এর বক্তব্য। অনেকদিন ধরেই কোশ্চেনগুলো জমা ছিল, উত্তরটা দিতে পারিনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। আজকে একটু ফাঁকা আছি, কালকে সরস্বতী পুজো বলে চাপ একটু কম, ওই জন্যে আজকে বলে দিলাম। আশা করি আপনারা সবাই ফলো করতে পারবেন, জানতে পারবেন, এবং আপনাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকেও জানানো। শেয়ারের মাধ্যমে কমেন্টস করুন, হাইপ করুন, যা খুশি করুন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষকে জানান। মানুষ জানতে চায়
আইনটা জানতে চায় তাদের নিজস্ব সুবিধের জন্যে। আমার চ্যানেলটা ওই জন্যেই করা। সবাই তো সবসময় লয়ারের কাছে গিয়ে তার কনসালটেশন ফিস দিয়ে তার সঙ্গে আইনের ডিসকাশান করতে পারে না। আমার একটাই উদ্দেশ্য, যাতে সবাই আইনটা বুঝুন, জানুন, ঠকবেন না, জানতে দোষ কী আছে, জানুন ভালো করে। ওই জন্যই আমি চেষ্টা করি ছোট্ট করে বলতে, সহজ সরল ভাষায় বুঝিয়ে দিতে। আশা করি আপনারা বুঝতে পারেন। ভালো থাকবেন।